কর্ণধার কথা নিলেন বিশাখা। তাকে আমি অনেক ছোট বয়সে দেখেছি। তাকে আমরা বলতাম ছোট গৌরীদি। গৌরী ঘোষের নাম তো সবার জানা আছে, যারা বাচিক যে কোনো কিছুর সঙ্গে সংযুক্ত অথবা বাংলা কৃষ্টি। কেন গৌরীদি আলাদা? গৌরীদি খুব সহজ ছিলেন। গৌরীদির বলার মধ্যে কোনো যুদ্ধ ছিল না, কোনো নিবেদনের মধ্যে একটা সময় করবো ছিল না। উচ্চারণে তিনি সম্রাজ্ঞী ছিলেন। উন্তুষ্ট যদি বিষয় শব্দটা হয়, গৌরীদির উচ্চারণে উন্তুষ্ট অটাও শোনা যেত। মানে সেটা কিন্তু উনি চেষ্টা করে করছেন না, উনি এছাড়া বলতে পারেন না। আমরা বিশাখার মধ্যে সেই গুণগুলো পেতাম। আর একটু বোধ হয় আকারগত সাদৃশ্য পেতাম, মানে ভালোবাসলে হয় না আমরা তাকে তারই মতো দেখতে ভাবি, সেরকম। গৌরীদিকে যদি গাছ মাটা ভাবা যায়, তারপর আমাকে যদি একটু বেঁকে গাছ ভাবা যায়, তারপরে আমার পরে ধরো এদের একটাই, সেখানে আবার সামনে হচ্ছে এই মেয়েটা বধূদি। মানে সব সময় যে সব কিছু পারিবারিক আহরণ, আমি সে কথা বলি না, পারিপার্শ্বিক আহরণও হয়। কোথায় কোথায় যে একলব্য, কোথায় কোথায় যে দ্রোণাচার্যরা লুকিয়ে থাকেন আমরা জানি না। যে কোনো পথ ধরেই হোক, সেটা গোধূলির মধ্যেও দিয়েছে। আমি আশা করব আজকে গোধূলিও যাদের চেয়ে বড়, তারাও হয়তো কেউ কেউ আছো, তারাও হয়তো সেই ধারার অনুসারী হবে। এখন সব থেকে বড় যে শিক্ষক আমাদের, আমি মনে করি, বা পাঠশালা, সেটা কিন্তু জীবন আমাদের যা শেখায়, কোনো বই, কোনো থিওরি, কোনো সূত্র আমাদের শেখায় না। আমার প্রথম আনন্দ, সারাদিনের পরে মাকে দেখতে পেয়ে আমি যে হাসিটা হাসি, কিংবা যে আবেগে মাকে জড়িয়ে ধরি, সেটিকে বই পড়ে শিখি, কিন্তু স্বতঃস্ফূর্ত। এবং কেন মাকে আদরটা করি? কারণ মা আমাকে ফিরে সেই আদরটা দেন। যত ক্লান্তি থাক, যত পোড় খাওয়া মা বাড়ি ফিরুন না কেন, বাচ্চা যখন তাকে জড়িয়ে ধরে, মা তাকে আয় বাবা আয় মা বলে সেই আদরটাই ফেরত দেয়। মা যদি না দিত, বাবা যা তো আমার ভালো লাগে না, এলাম সারাদিন বেড়ে জুটেছে। বাচ্চা কিন্তু 3 দিন পরে যেত, কিন্তু একটা শিল্ড হাতে করে যেত যে আমি প্রত্যাখ্যাত হতে পারি। এই যে শিল্ড হাতে করে যাওয়া, এটা কোনো বইতে লেখা ছিল না, অনুভবে জানা হয় এগুলো। আমরা যারা অভিনয় করি, যারা কবিতা বলি, যারা গান গাই, যারা নাচি, প্রত্যেকের বুকের মধ্যে সেই অনুভব গ্রহণের যদি একটা খাঁচা বা সিস্টেম না থাকে, তাহলে সেটা হয় না। 1015 ওয়ার্কশপে হয় না, আজীবন শিক্ষার্থী থেকে হয় না। অনুভবটা বা বোধ, যেটা গৌরীদি বলতেন, সেই বোধটা না বাবা শেখানো যায় না, আবার সেটা ভেতরে থাকে, লালন পালনে বড় হয়। সেই কারণে আমরা যখন কবিতা মুখস্থ করি, কিছুক্ষণ আমরা আওড়াতে আমাদের মধ্যে আসে কোনখানটা কান্না আছে, কোনখানটা হাসি আছে, কোনখানে অনুভবের তীব্রতা আছে, সেগুলোর ব্যবহার অটোমেটিক্যালি আসে। আমরা যদি অটোমেটিক্যালি সেগুলোর প্রয়োগ না করি, সেটা আতিশয্য হয়ে যায়। সেই আতিশয্য প্রকাশেরও একটা মঞ্চ আছে, স্থানিক কারণে সেটা যাত্রা শিল্প, ছোট করে বলছি না। সেখানে একটা 3 দিক খোলা মঞ্চে, এখন অবশ্য হলেই হয়, যাই হোক, যেটা শুরুর কথা বলি, মাইক্রোফোন নেই, সেখানে আমার গলাটাকে পৌঁছবার জন্য
এবং ওই পিঁপড়ে হয়ে যাওয়া দর্শকের কাছে প্রথম 4টে সারি ছাড়া কিন্তু কোনো অভিব্যক্তি দেখা যায় না, কণ্ঠ থাকে। যারা আঙ্গিকের কাজ করেন তারা বলে থাকেন যে কণ্ঠ অভিনয় ফাঁকিবাজি, কণ্ঠ অভিনয়ের খুব একটা ব্যাপার নেই, কিন্তু ফাঁকিবাজি হলে কি করে হবে? 4 সারি অবধি না হয় তোমার চোখ কথা বললো, তোমার মুখ কথা বললো, মুখের পেশিগুলো সঞ্চালিত হলো, তারপর যদি গলাটা শোনা না যায়, তখন এখন যেটা খুব বেশি বিখ্যাত হয়েছে, পচা ডিম, পচা টমেটো, এগুলো তো হাত থেকে বেরোনো নেই। কারণ তা না হলে লাউডার লাউডার কথাটা এলো কেন? কথাটা তো শুনতে হবে। তা এখন এই যে মাইক্রোফোন বাহিত হয়ে আমার কথা কোনের দর্শক পর্যন্ত শুনতে পাচ্ছেন, সেইটাকে আমাদের না একটু জানতে হবে। জীবনের পাঠগুলো নিল, কিন্তু আমরা তো স্থির করেই রেখেছি যে আমরা জীবনের পাঠে সন্তুষ্ট হব না, আমরা সেই অভিব্যক্তিগুলো নিয়ে মঞ্চে আসবো, হয় গান করবো, নইলে কবিতা করবো, নইলে শ্রুতি অভিনয় করবো। তখন আমাদের একটা মাধ্যমের দরকার হয়, যে মাধ্যম থেকে আমার কণ্ঠ সর্বোচ্চ চলে যাবে। সেই মাধ্যমটির নাম হচ্ছে মাইক্রোফোন। এবং মাইক্রোফোনের প্রথম শর্ত যেটা প্রত্যেকের জানা উচিত, মাইক্রোফোন ইজ দেয়ার টু প্রজেক্ট ইয়োর ভয়েস, ডোন্ট শাউট ওভার দ্য মাইক্রোফোন। এই কথাটা তুমি যদি এরকম করে বলো, তোমার কাছে যাচ্ছে না? এরকম করে বলার কথাটা তুমি এরকম করে কেন বলবে? বেশি করে পৌঁছলো তোমার কাছে, কিন্তু সঠিক সুরে কি পৌঁছলো? নির্ঘোষ হয়ে গেল। যেটা একটা অনুরোধ ছিল, সেটা নির্ঘোষ হয়ে গেল। এখন আমাকে তাহলে কাকে জানতে হবে এই মাধ্যমে কাজ করতে গেলে? সেটা হচ্ছে এই বস্তুটিকে, মাইক্রোফোন। আর মাইক্রোফোন প্রকার, কিরম বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে কত পরিবর্তিত হয়েছে, ওসব বিশেষজ্ঞরা জানেন। আমাকে জানতে হবে এই কাজটি করতে গেলে আমার মুখনিসৃত যে বায়ু, হাওয়া, সেটা যেন এখানে ধাক্কা না মারে। ধাক্কা মারলে কি হবে? এখানেও একটু একটু হচ্ছে, যদিও গার্ড পরানো আছে, একটু একটু হচ্ছে। আমার কি করতে হবে? আমার কথাগুলো ভালো শোনাবে না, হঠাৎ হঠাৎ বুম বুম আওয়াজ হবে, সেটা রস সৃষ্টিতে ব্যাঘাত করবে। সুতরাং আমাকে জানতে হবে কোন মাইক্রোফোন কেমন। সব মাইক্রোফোন একরকম হয় না। আমাদের প্রথম যে মাইক্রোফোনের সঙ্গে পরিচয় হয়েছিল, সেটা আকাশবাণীর মাইক্রোফোন। সেটার সঙ্গে একটির আকার এবং প্রকারগত কোনো মিল নেই। সেটা একটা অদ্ভুত উঁচু একটা চৌকো মতন বাক্স বলতে পারো। সেখানে আমরা যারা মাথায় ছোট, তারা আবার 3 ধাপওয়ালা একটা সিঁড়ি থাকতো, তার উপর উঠে দাঁড়িয়ে পৌঁছত, এবং একদিক থেকে কথাগুলো যেত। তার সঙ্গে এই মাইক্রোফোনটা কোনো মিল নেই। কিন্তু বিবর্তন হতে হতে এখন এই মাইক্রোফোন হলো, তারপরে এখন তো ল্যাপেল হয়েছে, এখন ঘুরতে ঘুরতে যেমন তেমন ইচ্ছে করে কথা বলা যায়। এগুলো বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতি। আমরা প্রকৌশল সম্পর্কে ততটুকুই জানবো যতটুকু আমাদের ব্যবহারিক কাজে লাগে, আর বাদ বাকিটার দায়িত্ব আমরা দিয়ে দেবো শব্দ নিয়ন্ত্রণের জন্য আমাদের যে বন্ধু মঞ্চে থাকেন তার হাতে। এখানে একটা দুষ্টুমির কথা বলবো, তাই মাইক্রোফোনটাকে আগে জানুন। মাইক্রোফোনটা আমার বাড়িতে তো নেই, আমি কি করে মাইক্রোফোনে অভ্যেস করবো দিদি? হাত আছে, আচ্ছা তো তুমি পড়বার সময় হাতটা মুখের সামনে রাখো। আমাদের একটা ধারণা আছে প ফ ব ভ, উষ্মবর্ণ বা উষ্ঠবর্ণ, এগুলোতেই ধাক্কা লাগে না। তুমি রাখো বলো, সবাই বলো রাখো। রাখো, খোতে হাওয়া লাগে না তো, খোতে ওই উষ্ণ স্পর্শে পড়ে না, কাজে হাওয়া তো বেরোবে। আমাদের চেষ্টা করতে হবে মাইক্রোফোনটাকে জানতে জানতে কোনখানে আমার কণ্ঠটি সব থেকে ঠিক ঠিক শোনায়। সেটা আমরা যখন ধন্যবাদ দিই না, আমি আজকে দিন, যাই হোক, ওই উদ্যোগী সংস্থাকে অনেক ধন্যবাদ এইসব বলি যখন, তখন আমরা না আসলে মাইক্রোফোনটা
দেখে নিই কোনখান থেকে আমার গলাটা আমার কমফর্ট জোনে আসছে। কেমন? আমার কমফর্ট জোন আর তোমার কমফর্ট জোন এক নাও হতে পারে। আমার হয়তো এরকম করে কথা বলতে সুবিধে হয়, একটু মাথা উঁচু করা, ঘাড় বেঁকালো ওখানে। এখন আমি এরকম করে কথা বলি, কেউ কেউ খুব বিনম্র হয়, সে হয়তো এরকম করে কথা বলে, কারণ খাতাটা হাতে থাকে। তাকে লাইনও দেখতে হবে, কথাও বলতে হবে। দেখো আমি প্রত্যেকটা জায়গায় মুখটাকে নিয়ে যাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো, আমার ঠোঁটটা কিন্তু এই জোনটার বাইরে যাচ্ছে। আমি তো এরকম করে বলছি না, আমি পুরো এর বাইরে যাচ্ছি না, এইরকম করে কথা বলছি যাতে আমি জোনের মধ্যেও থাকি, কিন্তু তাহলেও না একটা তাকলেতে হলো ছোট ছোট হচ্ছে, পালস বিটের মতো। তাহলে আমি সবসময় চেষ্টা করব আমার এই মুখের এই অংশটা, যেখান থেকে হাওয়া বেরিয়ে মাইক্রোফোনে ধাক্কা লেগে একটা তরঙ্গ তৈরি করে এবং যেটা আমার কথাটা পৌঁছতে, সবার কাছে পৌঁছতে বাধা দেয়, আমি সেটা এড়িয়ে চলব। সুতরাং আমার হাতের তালুর মতো না আমার মাইক্রোফোনকে জানতে হবে। এখানে আমার হাজার রোম্যান্টিক অভিনয় করলেও আমার প্রেমিক কিন্তু পাশের লোক নন, মাইক্রোফোন। তার কাছেই আমার সব নিবেদন, যা কিছু নিবেদন তিনি যেন অর্ঘ্য হিসেবে শ্রোতার কানে পৌঁছে দেন এবং মনে যেন তরঙ্গ তুলতে সাহায্য করেন। এইটা আর একটা দুষ্টুমি গল্প হচ্ছে, গিয়ে না মাইক্রোফোনে দাদা বা ভাই, আমার কিন্তু সবই ছেলে, তাদের সঙ্গে একটু ভাব করতে করে নিতে হয়। আচ্ছা তুমি আছো ভাই, আমার আর কোনো ভয় নেই, দেখো কেমন, হ্যাঁ হ্যাঁ তুমি যাও। আর তাদেরও ন্যাচারালি একটা অহংকার থাকে, ওই আছে দিদি দেখে নেবো, হ্যাঁ দেখে নেবো বাবা, তুমি সব, এটা দুষ্টুমি, এটা কিন্তু করে নিও। এটা ভেবো না যে তুমি শিল্পী আর উনি শব্দের যোগানদার বলে উনি তোমার চেয়ে কোথাও কম। উনি কিন্তু ওনার ক্ষেত্রে উনি, এটাই সম্মানটা পারস্পরিক, এটা করলে পরে খুব একটা অসুবিধে হয় না। তারপর স্টুডিওর মাইক্রোফোন, হলের মাইক্রোফোন, মাঠের মাইক্রোফোন, মাচার মাইক্রোফোন সব আলাদা হয়। এখন সাউন্ড সিস্টেম ক্যারি করার